গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। আজ আমরা আলোচনা করব একটা সুন্দর টপিক্সের উপরে, যেটি আমাদের ইরিগেশন চ্যাপ্টারের মধ্যে রয়েছে। আমরা প্রিভিয়াসলি ভিডিওতে দেখেছি যে আমাদের ইরিগেশনের বেসিক পার্ট সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। আজকে জাস্ট আলোচনা করব বেনিফিটস অফ ইরিগেশন। আচ্ছা, বেনিফিটস বলতে কি বোঝায়? আগের দিনে স্বল্প বিস্তর তোমাদেরকে বলেছিলাম। বেনিফিটসটা হচ্ছে কি বলতো, আমাদের যেটা প্রয়োজনীয়তা বা আমরা কি পাবো ইরিগেশনটা করে, আমাদের বেনিফিট কি হবে, কি আমাদের সলিউশন হবে, সেটা নিয়ে আমরা জাস্ট একটু অল্প বিস্তর কয়েকটা পয়েন্টের মাধ্যমে তোমাদেরকে নিয়ে যাব আগিয়ে। তো দেরি না করে শুরু করা যাক আজকের নেক্সট পয়েন্ট। আসছি, এবারে কি আসছে বলতো আমাদের পয়েন্ট, সাম মেজর বেনিফিটস অফ ইরিগেশন। সাম মেজর বেনিফিটস অফ ইরিগেশন, বোঝা যাচ্ছে কথাটাই। কিছু আমরা মেজর পার্ট, যেগুলো আমাদের ইরিগেশনের যে বেনিফিটসের যে মেজর পার্ট, সেইগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে দেখো, প্রথমত রয়েছে কি, ইনক্রিজ ইন ক্রপ ইল্ড। তাহলে ইনক্রিজ ইন ক্রপ ইল্ড আমরা একটু মার্কারের মাধ্যমে দেখে নেব। এই দেখো লেখা আছে ইনক্রিজ ইন ক্রপ ইল্ড। এর মানেটা কি? ফসলের ফলন বৃদ্ধি করবে ইরিগেশন। নেক্সট কি আসছে? প্রোটেকশন ফ্রম ফামাইন। মানে কি বলতো, আমাদের দুর্ভিক্ষ থেকে সুরক্ষা দেবে। যখন আমাদের কি হয়, চাষাবাদের মানে আমাদের জল হয় না, সেখান থেকে তাকে সুরক্ষা দেবে। 3 নাম্বার কি আছে বলতো? কাল্টিভেশন অফ সুপিরিয়র ক্রপ। মানে উন্নত ধরনের ফসলের চাষ করতে আমাদের কি ইরিগেশন সাহায্য করবে। উন্নত ধরনের ফসল বলতে ধরো আমরা ধান গম এগুলো তো লাগাচ্ছি, তার সঙ্গে সঙ্গে ধরো আমরা যদি আরো অন্য কিছু চাষ করতে চাই, যেমন সুগার কেন রয়েছে, তারপর তোমার ইয়ার্ন রয়েছে, হুইট, এইগুলো যেগুলো আমাদের উন্নত মানের রয়েছে, সেগুলো আমরা চাষ করতে পারবো। এরপর কি বলেছে? ইনক্রিজ ইন ইনকাম। এর মানে কি? এই আয় বৃদ্ধি করবে। আমাদের ইরিগেশন, আমরা যদি সঠিক পরিমাণে জল সরবরাহ করতে পারি আমাদের ফসলে, তাহলে আমাদের কি হবে? আমাদের আয়টাকে বৃদ্ধি করবে, আয়টাকে সরবরাহ করে বৃদ্ধি করার চেষ্টা করবে। কেন বলো তো? ধরো আমার একটা জমিতে আগে আমার হয়তো সেই জমি থেকে আমার সাপোজ বলছি 1,000 টাকা আসতো, কিন্তু আমি ইরিগেশন করার ফলে, ইরিগেশন সঠিক সময়ে মানে তোমার জলটা সরবরাহ করার ফলে সেখান থেকে আমার মোটামুটি আরও 1,000 টাকা বেশি আসছে। খরচ হচ্ছে মানছি, কিন্তু আমার লভ্যাংশ আমার কিন্তু 1,000 টাকা বেশি হচ্ছে। তাহলে সেখানে আমাদের কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। এরপর কি আছে বলতো? এরপর আছে দেখো আরবানাইজেশন। আরবানাইজেশন মানে কি বলতো? নগরায়ন। নগরায়নের সৃষ্টি করবে একটা। তারপর কি আসছে? প্ল্যান্টেশন অফ ক্যানেল। প্ল্যান্টেশন অফ ক্যানেল মানে কি? খালের অবদান এখানে একটা বিরাট বড় বেনিফিটস হিসেবে কাজ করে। তারপরে কি আসছে? কমিউনিকেশন অফ ফ্যাসিলিটিস। মানে যোগাযোগের সুব্যবস্থা তৈরি করবে। এগুলো হচ্ছে আমাদের মেজর বেনিফিট। তারপর কি আসছে? এলিমিনেশন অফ মিক্সড ক্রপিং। মানে মিশ্র ফসল নির্মূলে বা আমাদের মিশ্র ফসল যেগুলো থাকে সেগুলোকে নির্মূল করতে সাহায্য করবে। এরপর কি আসছে? ইনক্রিজ ইন প্রসপারিটি অফ পিপল। মানে জনগণের সমৃদ্ধি বৃদ্ধি করবে। নেক্সট কি আসছে? ইনল্যান্ড বোট নেভিগেশন। মানে আভ্যন্তরীণ নৌকা চলাচলে সাহায্য করবে। এবং কি বলেছে? অ্যান্ড আদার বেনিফিটস। আরও বিভিন্ন ধরনের ধরো মাল্টিপারপাস কিছু আমাদের ইরিগেশনের স্কিম রয়েছে। যেমন ধরো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, এইসব জিনিসগুলো, সেই জিনিসগুলো আমাদের তৈরিতে সাহায্য করবে। মানে মেজর একটা বেনিফিট আমাদের ইরিগেশন কিন্তু দেবে। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে করে এক একটা পয়েন্ট সম্বন্ধে আমরা আলোচনা করব। তো আমরা বেশি সময় নষ্ট নেব না, একটু 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 করে না আগালে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে।
তো সেই জন্য আমরা একটু একটু করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা বেনিফিটসের অনেকগুলো পয়েন্ট ইতিমধ্যেই দেখলাম আগের স্লাইডে। তো আমরা এখন ফার্স্ট পয়েন্ট আলোচনা করব ইনক্রিজ ইন ক্রপ ইল্ড। ইনক্রিজ ইন ক্রপ ইল্ড কথাটার অর্থটা কি হচ্ছে, তাহলে ফসলের উৎপাদন বৃদ্ধি। মানে আমাদের যে আগেই বলেছিলাম যে যে জায়গায় ফসল কম হতো, যে জায়গায় যেসব জমিতে ফসল কম হতো সেই সব জমিতে আমরা ইরিগেশন করার ফলে, ইরিগেশন পাম্পিং সিস্টেম দিয়ে ইরিগেশন করার ফলে বা বিভিন্ন যেসব রুটস দিয়ে ইরিগেশন করার ফলে আমাদের কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। সেই জন্য কি বলেছে, ফসলের উৎপাদন বৃদ্ধি বা ইনক্রিজ ইন ক্রপ ইল্ড। এখানে কি বলেছে দেখো, দ্য রেগুলার সাপ্লাই অফ ওয়াটার থ্রু ইরিগেশন ইনক্রিজেস দ্য ইল্ড অফ ক্রপস। এক কথায় দেখো কি ছোট ছোট পয়েন্টগুলো আমরা লক্ষ্য করবো। দ্য রেগুলার সাপ্লাই অফ ওয়াটার থ্রু ইরিগেশন ইনক্রিজ দ্য ইল্ড অফ ক্রপস, মানে সেচের মাধ্যমে নিয়মিত জল সরবরাহ ফসলের ফলন বৃদ্ধি করে। সেচের মাধ্যমে কি বলেছে, আরেকবার বলছি, সেচের মাধ্যমে নিয়মিত জল সরবরাহ ফসলের ফলন বৃদ্ধি করে। এটা হচ্ছে আমাদের ইনক্রিজ ইন ক্রপ ইল্ডস একটা পয়েন্ট। 2 নম্বরে কি আসছে, প্রোটেকশন ফ্রম ফেমাইন, মানে কি দুর্ভিক্ষ থেকে সুরক্ষা। আমি বলেছিলাম না যে দুর্ভিক্ষ থেকে সুরক্ষা করা ইরিগেশনের একটা মেন পার্ট। দেখো কি বলেছে, ইরিগেশন স্কিম প্রোভাইড ওয়াটার ডিউরিং ড্রটস। তার মানে যে ড্রটস মানে কি বলতো, খরার সময়, খরার সময় সেচ প্রকল্পের মাধ্যমে জল সরবরাহ করা। তারপর কি বলেছে পয়েন্টটা দেখো, রিজনস ওয়্যার irrigation scheme are not in existence face famine in case there is no rainfall। মানে কি বলেছে, যেসব অঞ্চলে সেচ প্রকল্প এখনো চালু হয়নি বা চালু নেই সেখানে বৃষ্টিপাত না হলে দুর্ভিক্ষের সম্মুখীন হতে হয়, মানে খরার সম্মুখীন হতে হয়। কি বলেছে দেখো আরেকবার বলছি, রিজন হোয়ার ইরিগেশন স্কিম আর নট ইন এক্সিস্টেন্স ফেস ফামাইন ইন কেস দেয়ার ইজ নো রেনফল। মানে যেসব অঞ্চলে সেচ প্রকল্প এখনো চালু হয়নি বা নেই সেই জায়গায়, সেখানে বৃষ্টিপাত না হলে সেখানে খরার সম্মুখীন হতে হয়। তারপর কি বলেছে, রেগুলার সাপ্লাই অফ ওয়াটার রিলিফ ফ্রম ফামাইন, মানে কি দুর্ভিক্ষ বা খরা থেকে মুক্তি পেতে নিয়মিত পানি মানে জল সরবরাহ করা হয়। এটা হচ্ছে আমাদের প্রোটেক্ট করা হয় ফামাইন থেকে। তো বোঝা গেল আমরা এখানে দুটি পয়েন্ট পড়লাম, একটা কি ইনক্রিজ ইন ক্রপ ইল্ড, আর একটা কি পড়লাম প্রোটেকশন ফ্রম ফামাইন। তো আরেকবার যদি আমরা এটাকে একটু ঝালিয়ে নিই, দেখো কি বলেছে, একটু তাড়াতাড়ি করে বলে দিচ্ছি। দ্য রেগুলার সাপ্লাই অফ ওয়াটার থ্রু ইরিগেশন ইনক্রিজ দ্য ইল্ড অফ ক্রপস, মানে সেচের মাধ্যমে নিয়মিত জল সরবরাহ ফসলের ফলন বৃদ্ধি করে। 2 নম্বর কি আসছে, প্রোটেকশন অফ ফামাইন, মানে খরার থেকে সুরক্ষা। তো সেখানে কি বলেছে, একটু তাড়াতাড়ি করে যদি বলা যায়, ইরিগেশন স্কিম প্রোভাইড ওয়াটার ডিউরিং ড্রটস রিজিয়নস ওয়্যার irrigation scheme are not in existence face famine in case there is no rainfall regular supply of water relief from famine। তাহলে এই যে এতটা ওয়ার্ড আমরা যদি একটা ছোট্টভাবে বাংলা যদি বুঝে নিই তাহলে কি হবে, কি বলেছে, খরার সময় সেচ প্রকল্পের মাধ্যমে জল সরবরাহ করা, যেসব অঞ্চলে আমাদের এখনো সেচ প্রকল্প চালু হয়নি বা সেখানে নেই সেই জায়গায় বা সেখানে বৃষ্টিপাত না হলে খরার সম্মুখীন হতে হয়, সেই জায়গায় আমরা রেগুলার জল সাপ্লাই করে থাকি। বোঝা গেছে এই দুটো পয়েন্ট। আমরা আসছি নেক্সট পয়েন্টে। আমরা 3 নম্বর পয়েন্ট পেয়ে গেছি, কাল্টিভেশন অফ সুপিরিয়র ক্রপস, মানে উন্নত ফসলের চাষ। তা কাল্টিভেশন মানে কি বলতো, চাষাবাদ বা কিছু উৎপাদন করা। সুপিরিয়র মানে হচ্ছে উন্নত, আর ক্রপস মানে আমরা সকলে জানি ফসল। তো এখানে কি বলেছে,
দেখো পয়েন্ট লক্ষ্য করলে বুঝতে পারবো আমরা কি লেখা আছে পয়েন্টের মাধ্যমে। আমরা যদি একটু পয়েন্টটা দেখে নিই, দেখো ইরিগেশন ফ্যাসিলিটেটস প্রমোটস দ্য প্ল্যান্টিং অফ সুপিরিয়র quality crops like bajra, ragi. Farmers can grow superior quality of high yielding crops. এটা নিশ্চয়ই তোমরা ইংরেজিটা পড়তে একটু অসুবিধা হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে। যারা ইংলিশ মিডিয়াম থেকে আছো তাদের তো সুবিধাই হচ্ছে। আমি বাংলাটা কেন করে দিচ্ছি, আমার অনেক স্টুডেন্ট বাংলাতে অভ্যস্ত, তাই বাংলা যদি একটু ক্লিয়ার করে দিই তাহলে বুঝতেও সুবিধা হবে এবং জিনিসগুলো মনে রাখতেও সুবিধা হবে। তো বাংলাটা কি বলেছে, বলছে দেখো, ইরিগেশন ফ্যাসিলিটেটস প্রমোটস দ্য প্ল্যান্টিং অফ সুপিরিয়র কোয়ালিটি ক্রপস লাইক বাজরা, রাগি। তার মানে কি, সেচ সুবিধার ফলে বাজরা এবং রাগির মতো উন্নত মানের ফসল রোপণ করা সম্ভব হয়। আমাদের যদি সেচ ব্যবস্থা সঠিক ঠিকঠাক না থাকতো সেখানে কি আমরা এই সব চাষগুলো করতে পারতাম না। নেক্সট কি বলেছে দেখো, ফার্মার ক্যান গ্রো সুপিরিয়র কোয়ালিটি অফ হাই ইল্ডিং ক্রপস। তো কি বলেছে, কৃষকরা উন্নত মানের উচ্চ ফলনশীল ফসল চাষ করতে পারেন। যদি আমরা ইরিগেশন সিস্টেমটাকে ঠিকঠাকভাবে বুঝতে পারি বা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারি, তবে কিন্তু আমাদের কৃষকরা উন্নত মানের ফসল কিন্তু তৈরি করতে পারবেন। এক্সাম্পল স্বরূপ যদি বলা হয়, সেখানে কি আসছে, হুইট, সুগার ক্যান, রাইস অ্যান্ড এটসেট্রা। তাহলে উদাহরণস্বরূপ যদি আমরা বলি কি কি সুপিরিয়র কোয়ালিটির ক্রপস আমরা পাচ্ছি, সেখানে আমরা পাচ্ছি হুইট মানে হচ্ছে গম, সুগার কেন মানে হচ্ছে আখ, রাইস মানে কি বলো তো, ওটা তো বলতে হবে না, চাল বলো বা ধান বলো, আর্ন মানে হচ্ছে সুতা। এইসব জিনিসগুলো আমরা সুপিরিয়র কোয়ালিটি তখনই উৎপাদন করতে পারবো যখন আমাদের ইরিগেশন সিস্টেমটা খুব সুন্দর হবে বা ইরিগেশন সিস্টেমটাকে আমরা কাজে লাগাতে পারবো। তো আমরা নেক্সট পয়েন্টে আবার আসছি, দেখে নেবো আমাদের নেক্সট পয়েন্ট কি আছে। দেখো আমরা 4 নম্বর পয়েন্ট কি পাচ্ছি, ইনক্রিজ ইন ইনকাম। তো আমরা ইরিগেশন সিস্টেমটাকে ইউজ করে, বোঝো ব্যাপারটা ভালো করে, ইরিগেশন সিস্টেম ইউজ করে আমরা কিন্তু আমাদের যে ফসলে আগে একটা পরিমাণ আমাদের রাশি জমা হতো বা ইনকাম হতো, তার থেকে এখন আমরা ইনক্রিজ করতে পারছি। কি বলছে দেখো, থ্রু ইরিগেশন ফার্মার ক্যান গ্রো এ হাই অ্যামাউন্ট অফ superior quality crops by which they can increase their income। মানে কি, দেখো সেচের মাধ্যমে কৃষকরা উচ্চমানের ফসল উৎপাদন করতে পারে, যার মাধ্যমে তারা আয় বৃদ্ধি করতে পারে। তারপর কি বলেছে, কনসিকুয়েন্টলি দ্য স্টেট রেভিনিউ অলসো ইনক্রিজ। ফলস্বরূপ রাজ্যের রাজস্বও কিন্তু বৃদ্ধি পায় এই ইরিগেশন সিস্টেমে ব্যবহার করে। আমাদের যে রাজ্যের রাজস্ব রয়েছে সেটাও কিন্তু বৃদ্ধি হয়। তারপর কি বলেছে, দ্য রেভিনিউ রিসিভ ক্যান বি ইউজ ফর ইমপ্লিমেন্টিং ইরিগেশন স্কিম অর আদার ডেভেলপমেন্ট ওয়ার্কস। কি বলেছে, তার মানেটা কি, রাজস্ব সেচ প্রকল্প বা অন্যান্য উন্নয়নমূলক কাজে এটি ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা এই পুরোটাকে যদি একসাথে বুঝি তাহলে কি হবে, বোঝাতে চাইছে যে সেচের মাধ্যমে আমরা কৃষকরা উচ্চমানের ফসল উৎপাদন করতে তো পারেই, তার মাধ্যমে আমাদের কিন্তু যে আয় সেটা বৃদ্ধি পায়। ফলস্বরূপ যদি দেখা যায় তো আমাদের যে রাজ্যের রাজস্ব সেটাও কিন্তু এখান থেকে বৃদ্ধি পায়। তারপরে কি বলেছে, রাজস্ব সেচ প্রকল্প বা অন্যান্য উন্নয়নমূলক কাজে এটি ব্যবহার করা হয়। এটি বলতে কি, ইরিগেশন সিস্টেমটি আমরা ব্যবহার করতে পারি। তো বোঝা গেল আমাদের এই 4 নম্বর পয়েন্টটা। নেক্সট পয়েন্ট আসছে কি আমাদের, আরবানাইজেশন। আরবানাইজেশন মানে কি বলতো,
আরবানাইজেশন মানে প্রথমেই বলেছি নগর, শহর, বা আরবান আরবান মানে হচ্ছে শহর এলাকা, আর রুরাল মানে কি বলতো, গ্রামীণ এলাকা। তাহলে আরবানাইজেশন, আরবানাইজেশন মানে কি হলো, আরবান মানে যদি নগর বা শহর হয়, তাহলে আরবানাইজেশন মানে হচ্ছে নগরায়ন, নগরায়ন। তাহলে নগরায়ন, সেটাতে কি হচ্ছে, আমাদের ইরিগেশন কি পার্ট রয়েছে, দেখো কি বলেছে, ভেরিয়াস ইরিগেশন স্কিম হেল্পস ইন আরবানাইজেশন থ্রু ডেভেলপমেন্ট। কি বলেছে, বিভিন্ন সেচ প্রকল্প আবির্ভাবের সাথে উন্নয়নের মাধ্যমে নগরায়নকে সহায়তা করে। তারপর কি বলেছে, উইথ দ্য এভিডেন্ট of irrigation, different group of society can also earn their livelihood by living at one place। কি বলেছে, সমাজের বিভিন্ন গোষ্ঠীও একই জায়গায় বসবাস করে তাদের নির্বাহ করতে পারে। এটা হচ্ছে কিন্তু একটা ইরিগেশনের মেন পার্ট। আমরা গ্রামে গঞ্জে আমাদের অনেক চারদিক থেকে আমরা ইরিগেশন পাবো, বা রেন ওয়াটার, আমাদের গ্রাম দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, কিন্তু শহরের দিকে সেরকম পরিমাণে আমাদের বৃষ্টিপাত মানে সাধারণত নেই বললেই চলে, বা যদিও হয়ে থাকে আমাদের কিন্তু চাষাবাদের উপযুক্ত জায়গা আমরা পাই না। কিন্তু যদি আমরা এই ইরিগেশন সিস্টেমটা ইউজ করি, ধরো আমাদের একটা শহরের এলাকায় আমাদের নিজেদের বাড়ির উঠানের সামনে একটা ফাঁকা জায়গা রয়েছে, সেখানে আমরা একটা কিছু ফসল উৎপাদন করছি, সেখানে তো আমাদের ইরিগেশন না হলে তো আমরা পাবো না। ধরো আমরা যে বোরিং থেকে জলটা তুলছি, সেটাও কিন্তু একটা ওয়ান টাইপ অফ ইরিগেশন। আমরা যে টাইম কলের যে জল আমরা পাচ্ছি, সেটাও কিন্তু একটা ওয়ান টাইপ অফ ইরিগেশন। সেটাও আমরা কোথা থেকে জলটা ক্যারি করে আসছে, ক্যারি ফরওয়ার্ড হয়ে আমাদের বাড়িতে আসছে, বা আমাদের যে বোরিং সিস্টেম রয়েছে, বোর হোল রয়েছে, সেখান থেকে আমরা পাম্পের মাধ্যমে জলটা তুলে সেখানে আমরা চাষাবাদ করছি, সেটা কিন্তু একটা ইরিগেশনের মেন পার্ট। সেটা আমাদের আরবানাইজেশন বা নগরায়নে সেটা সম্ভব করা হয়। তো সেই ব্যাপারটাই আমরা এতক্ষণ ধরে বুঝলাম। আমরা দেখছি আমাদের নেক্সট স্লাইড বা নেক্সট পয়েন্টে কি রয়েছে। তো শুরু করা যাক নেক্সট পয়েন্ট। আমরা চলে এসেছি পরের পয়েন্ট। কি লেখা আছে দেখো তো, প্ল্যান্টেশন অফ ক্যানেল। প্ল্যান্টেশন অফ ক্যানেল বলতে কি বোঝায়, মানে আমাদের যে ক্যানেল রয়েছে বা বাঁধ রয়েছে বা খাল রয়েছে, তার পাশাপাশি এলাকাগুলোতে আমরা যদি বৃক্ষ রোপণ করি বা কোনো কিছু রোপণ করি, সেই জায়গাটাকে বলা হয়েছে যে প্ল্যান্টেশন অফ ক্যানেল। তো এখানে কি বলেছে, বুঝে দ্য রিজিয়ন নিয়ার ক্যানেল ইজ কোয়াইট ড্যাম্প, thus plantation can be done at the edge of canal and the open area between the canal and agriculture land। দেখো একটু ভালো করে আমরা এখানে যদি বুঝি বা দেখি, তাহলে বুঝতে পারবো কি বলেছে, দ্য রিজিয়ন নিয়ার ক্যানেলস ইজ কোয়াইট ড্যাম্প। মানে ক্যানেল বলতে এক কথায় আমরা কি বললাম, খাল বলবো বা বাঁধ বলবো, বা যেটা আমরা দেখেছি ক্যানেল জল বয়ে যায়। কি বলেছে, খালের কাছাকাছি অঞ্চলটি বেশ কিন্তু স্যাঁতসেঁতে। তাহলে কি এই যে এই লাইনটা দেখো, আমি যেটাতে পয়েন্টারটা দিচ্ছি, দ্য রিজিয়ন নিয়ার ক্যানেল কোয়াইট ড্যাম্প, মানে খালের কাছাকাছি অঞ্চলটি বেশ কিন্তু স্যাঁতসেঁতে। তো কি বলেছে নেক্সট, দাস প্ল্যান্টেশন ক্যান বি ডান অ্যাট দ্য এজ অফ ক্যানেল অ্যান্ড দ্য ওপেন এরিয়া বিটুইন দ্য ক্যানেল অ্যান্ড এগ্রিকালচারাল ল্যান্ড। বলছে যেহেতু আমাদের খালের কাছাকাছি যে জায়গাগুলো স্যাঁতসেঁতে থাকে, সেখানে তার ধারে বা পার্শ্ববর্তী এলাকাতে আমরা সে বৃক্ষ রোপণ করতে পারি, এবং কৃষিজমির মধ্যবর্তী খোলা জায়গায় আমরা গাছ কিন্তু লাগাতে পারি। বোঝা যাচ্ছে আমাদের যে পয়েন্টটা বললাম এখন, এটা একটু মানে শর্ট পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকবার বলে দিচ্ছি, খালের কাছাকাছি অঞ্চলগুলি বেশ স্যাঁতসেঁতে, তাই খালের ধারে এবং খাল কৃষিজমির মধ্যবর্তী খোলা জায়গায় আমরা বৃক্ষরোপণ করতে পারি। এটাই হচ্ছে আমার প্ল্যান্টেশন অফ ক্যানেল। এটা কিন্তু ইরিগেশনের একটা বেনিফিটস।
ঠিক আছে। তো নেক্সট পয়েন্ট কি আসছি, কমিউনিকেশন অফ ফ্যাসিলিটি, মানে যোগাযোগের সুবিধা। যোগাযোগের সুবিধা বলতে কি বোঝাচ্ছে, দেখো এক কথায় আমরা দেখছি যে জেনারেলি অ্যান ইন্সপেকশন রোড ইজ মেড অ্যাট দ্য এজ অফ ক্যানেল, দ্য ইন্সপেকশন রোড ইজ এ ডাব্লিউবিএম। ডাব্লিউবিএমটা নিয়ে আলোচনা করছি, ব্যাপারটা কি বটে। তো এটার ফুল ফর্মটা কি জানবো আমরা, ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোড। দিস প্রোভাইডস এ কমিউনিকেশন লাইক ফর দ্য ভিলেজার্স। In some situation, the top surface of the embankment of the canal is used as a pathway. তো বোঝা যাচ্ছে যে ইংলিশটা আমরা দেখলাম, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো কি বলেছে, জেনারেলি অ্যান ইন্সপেকশন রোড ইজ মেড অ্যাট দ্য এজ অফ ক্যানেল। তো কি বলে, সাধারণত খালের ধারে একটি পরিদর্শন রাস্তা তৈরি করা হয়। দ্য ইন্সপেকশন রোড ইজ এ ডাব্লিউবিএম। সেই পরিদর্শন রাস্তাটি একটি ওয়াটার বাউন্ড ম্যাকাডাম বা ডাব্লিউবিএম। ডাব্লিউবিএম নিয়ে আলোচনা করব এখনই, জিনিসটা কি বটে। সেটি একটি ডাব্লিউবিএম রাস্তা। তো দিস প্রোভাইড এ কমিউনিকেশন লাইক ফর দ্য ভিলেজার্স। এটি গ্রামবাসীদের জন্য যোগাযোগের একটি উপায় প্রদান করে। ইন সাম সিচুয়েশন দ্য টপ সারফেস অফ দ্য এমবেঙ্কমেন্ট অফ দ্য ক্যানেল ইজ ইউজ এজ এ পাথওয়ে। যেমন কিছু পরিস্থিতিতে খালের বাঁধের উপরের পৃষ্ঠকে পথ হিসেবে ব্যবহার করা হয়। এরপর আমরা আসছি, দেখো এই যে বললাম ডাব্লিউবিএম জিনিসটা কি জিনিস। ডাব্লিউবিএম মানেটা কি হচ্ছে, আমাদের ওয়াটার বাউন্ড ম্যাকাডাম। না ডাব্লিউবিএম রোড এটা কি জিনিস, আমরা ফার্স্ট অফ অল একটা ডেফিনেশন আমরা জেনে নেব আমাদের ইংলিশে কি বলতে চাইছে। না ডাব্লিউবিএম রোড রেফার্স টু a water bound macadam road, a type of road construction where the base is made of broken stone that are interlocked by rolling and bound with stone dust and water. This is a definition. স্টপ বা তারপরে যদি আমরা বলতে চাই, আগে প্রথমের বাংলাটা আমরা একটু বুঝে নেব কি বলতে চাইছে। তো ডাব্লিউবিএম রাস্তা বলতে বোঝায় একটি এমন ধরনের রাস্তা যা নির্মাণ যেখানে ভিত্তি করা হয় ভাঙা পাথর এবং পাথরের ধুলো এবং জল দিয়ে ঘূর্ণায়ন মানে ঘুরিয়ে আবদ্ধ করে সেটাকে রাস্তায় বেছানোকে আমরা ডাব্লিউবিএম রোড বলবো। তো তারপরে যদি আরেকটু জানা যায় যে দিস মেথড ইজ নেমড আফটার স্কটিশ ইঞ্জিনিয়ার জন লোডানো ম্যাকাডাম হু পয়েন্টেড দিস টেকনিক। WBM road are known from their durability and cost effectiveness, making them a popular choice for various road type. না এটা যদি আমরা একটু বাংলায় বোঝার চেষ্টা করি, কি বলতে চাইছে, এই পদ্ধতির নামকরণ করা হয়েছে স্কটিশ প্রকৌশলী জন লাউডাউন ম্যাকাডামের নামে, যিনি এই কৌশলটির পথিকৃৎ ছিলেন। ডাব্লিউবিএম রাস্তাগুলি তাদের স্থায়িত্ব এবং ব্যয় কার্যকরিতার জন্য পরিচিত, যা বিভিন্ন ধরনের রাস্তার জন্য তাদের একটি জনপ্রিয় পছন্দ করে তোলে। এটাই আমাদের ডাব্লিউবিএম বোঝাচ্ছে। এতক্ষণ ধরে যেটা বোঝালাম আরেকবার আমি বাংলাতে পুরোটা বলে দিচ্ছি। ডাব্লিউবিএম রাস্তা বলতে বোঝায় এটি এক ধরনের রাস্তা নির্মাণ যেখানে ভিত্তি করা হয় ভাঙা পাথর দিয়ে, যা পাথরের ধুলো এবং জল দিয়ে ঘূর্ণায়মান এবং আবদ্ধ করাকে একসাথে মিশ্রণ করে রাস্তায় বেছানোকে আমরা ডাব্লিউবিএম রোড বলবো। এটি লাউডাউন ম্যাকাডামের ইঞ্জিনিয়ারিং এর ভিত্তিতে এই ডাব্লিউবিএম ওয়ার্ডটি এসেছে। ডাব্লিউবিএম রাস্তাগুলির তাদের স্থায়িত্ব এবং ব্যয় কার্যকরিতার জন্য পরিচিত, যা বিভিন্ন ধরনের রাস্তার জন্য তাদের একটি জনপ্রিয় পছন্দ করে তোলে।
বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো এই ব্যাপারটা নিয়ে কি বলতে চাইছি। ঠিক আছে, আমরা আসছি নেক্সট পয়েন্টে। এরপর আসছি আমাদের নেক্সট পয়েন্ট, যার নাম হচ্ছে কি এলিমিনেশন অফ মিক্সড ক্রপিং। এলিমিনেশন কথাটার অর্থ মানে কি বলতো? অবসান, মানে বাদ দিয়ে দেওয়া, সে ওই জায়গা থেকে চলে যাওয়া। এলিমিনেশন অফ মিক্সড ক্রপিং মানে মিশ্র ফসল কাটার অবসান বা মিশ্র ফসল কাটা শেষ হওয়া। এলিমিনেশন মানে হচ্ছে অবসান বা শেষ হওয়া। এই যে আমাদের দেখো কি বলেছে, ফার্মার গ্রো মিক্সড ক্রপ ইন দ্য রিজন ওয়্যার প্রপার ইরিগেশন ফ্যাসিলিটিস আর নট অ্যাভেলেবেল। মানে যেসব অঞ্চলে উপযুক্ত সেচ সুবিধা নেই সেখানে কৃষকরা মিশ্র ফলন চাষ করেন, মিশ্র ফসল চাষ করেন। তারপর কি বলছে, ইন দিস টাইপ অফ ক্রপিং টু অর মোর ক্রপস আর সাইমালটেনিয়াসলি গ্রোন ইন ওয়ান রিজন। কি বলেছে, এই ধরনের ফসল চাষে একই অঞ্চলে দুই বা ততোধিক ফসল একই সাথে চাষ করা হয়। তারপরের পয়েন্ট কি, তারপরে কি লেখা আছে বলো তো আমাদের? তারপরে লেখা আছে the major benefit of the cropping is that if the climate is not suitable for one crop then it can be suitable for another crops। মানে এই ফসল চাষের প্রধান সুবিধা কি না, যদি জলবায়ু এক ফসলের জন্য উপযুক্ত না হয় তবে এটি অন্য ফসলের জন্য উপযুক্ত হতে পারে। এটাই হচ্ছে আমাদের এলিমিনেশন অফ মিক্সড ক্রপিং এর সুবিধা। এর পরের পয়েন্ট কি আসছে, ইনক্রিজেস ইন পোরোসিটি অফ পিপল মানে মানুষের সমৃদ্ধি বৃদ্ধি। ইনক্রিজ মানে কি বেড়ে যাওয়া, পোরোসিটি মানে কি সমৃদ্ধি, পিপল মানে মানুষ বলো বা জনগণ বলো, যাই হোক আর কি। তো দেখো পয়েন্টে কি বলেছে, ইরিগেশন ফ্যাসিলিটিস কজেস অ্যান ইনক্রিজ ইন দ্য কস্ট অফ ল্যান্ড। মানে সেচ সুবিধার ফলে জমির দাম বৃদ্ধি পায়। ইনক্রিজ ইন ক্রপ ইল্ড অ্যান্ড ক্যাশ ক্রপ মেক্স দ্য ফার্মার মোর প্রিসিয়াস। মানে কি বলেছে তারপরে, ফসলের উৎপাদন এবং অর্থকরী ফসলের বৃদ্ধি কৃষকদের আরও দ্রুত সমৃদ্ধ করে। তারপর বাই হুইচ দেয়ার লিভিং স্ট্যান্ডার্ডস আর বিং বেটার, যার ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। আমরা এই যে দুটো পয়েন্ট পড়লাম এই মাত্র, এগুলো হচ্ছে খুব সহজ মনে রাখার সহজ পয়েন্ট। একটা হচ্ছে কি এলিমিনেশন অফ মিক্সড ক্রপিং, আর একটা কি আছে বলতো, ইনক্রিজ ইন পোরোসিটি অফ পিপলস। এই যে দুটো পয়েন্ট আমরা দেখছি, এই দুটো পয়েন্ট কিন্তু মনে রাখার জন্য খুব সুবিধা। তো আমরা আসছি পরের পয়েন্টে। আমরা নেক্সট পয়েন্টে কি পেয়েছি দেখো, 10 নম্বর পয়েন্ট কি বলছে, ইনল্যান্ড বোট নেভিগেশন। বোট মানে কি এখানে নৌকা, নেভিগেশন মানে কি বলো, মানে একটা দিক, তাহলে কি আভ্যন্তরীণ নৌকা চলাচল। বোঝা গেছে পয়েন্টটা? কি লিখেছে এখানে, বিগ ক্যানেলস ক্যান বি ইউজড ফর ইনল্যান্ড বোট নেভিগেশন। মানে আভ্যন্তরীণ নৌকা চলাচলের জন্য বড় খাল ব্যবহার করা যেতে পারে। ইন দিস ওয়ে এগ্রিকালচার প্রোডাক্টস ক্যান বি ট্রান্সপোর্টেড টু মার্কেট। এইভাবে কৃষিপণ্য বাজারে পরিবহন করা যেতে পারে। বোঝা গেছে ইনল্যান্ড বোট নেভিগেশনটা কেন বেনিফিট আমাদের ইরিগেশন সিস্টেমের মধ্যে। আমরা যেগুলো উৎপন্ন করব, আমরা যে চাষাবাদগুলো যেগুলো করব সেগুলোকে তো ট্রান্সপোর্ট করতে হবে, সেগুলো তো বিক্রি করতে হবে মার্কেটে। সেই জন্য আমাদের বোট নেভিগেশন একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আমাদের মানে ইরিগেশনে। এরপর আসছি আমরা কি আদার্স বেনিফিট। আদার্স বেনিফিট কিন্তু
বহুত কিছু আছে যেগুলো আমি তোমাদের সাথে জাস্ট মৌখিকভাবে আলোচনা করব। দেখো, আদার্স বেনিফিটের মধ্যে আমাদের পড়ছে কি পড়ছে, মাল্টিপারপাস ইরিগেশন স্কিম পড়ছে, এখানে এ লট অফ ম্যান পাওয়ার রিকোয়ার্ড কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্যান্স ইরিগেশন ওয়ার্কস পড়ছে, ক্যানেল ক্যান বি ডেভেলপড ফর বোটিং, এটাও একটা পয়েন্ট পড়ছে, এবং আরেকটা কি পড়ছে, দ্য এমপ্লয়মেন্ট অপরচুনিটি ইন দ্য ভিলেজ ক্যান বি ইনক্রিজড বাই প্রোভাইডিং গুড ইরিগেশন ফ্যাসিলিটিস টু প্রিভেন্ট মাইগ্রেট অফ দ্য ভিলেজ পপুলেশন সিটিজ। দেখো, এক কথায় আমরা বিভিন্ন অনেক রকম আমরা বেনিফিটস পাচ্ছি এগুলোতে। তার মধ্যে দেখো কি কি হচ্ছে। এক নম্বর পয়েন্ট যদি আমি ধরে ধরে বলি, বাংলাতেই বলছি, যে বহুমুখী সেচ প্রকল্পগুলো রয়েছে না, জলবিদ্যুৎ উৎপাদন, বিভিন্ন ধরো যে আমাদের বিদ্যুৎটা তৈরি হচ্ছে যে জলটা থেকে, সেখানটাও তো একটা ইরিগেশনের পার্ট। তো সেখানে তুলনামূলকভাবে আমাদের অনেক সস্তা, এই ইরিগেশন সিস্টেমটা যদি নিয়ে যাওয়া যায় এই পথে, তাহলে আমাদের কিন্তু বিদ্যুৎ তৈরি করতে খুব সস্তা। বা জল একটি নবায়নযোগ্য শক্তির উৎস, এটি দূষণ কিন্তু সৃষ্টি করে না। ওয়াটার পলিউশন আমরা দেখিনি, ওয়াটার পলিউশন করে না। দেশে গার্হস্থ্য এবং শিল্প ব্যবহারের জন্য বিদ্যুতের বেশিরভাগই প্রয়োজন, সেই জন্য কিন্তু ইরিগেশন সিস্টেম প্রচুর পরিমাণে হেল্পফুল। 2 নম্বর কি হবে, ধরো সেচ প্রকল্প নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর জনবলের প্রয়োজন হয়, এর ফলে প্রচুর লোকের কর্মসংস্থান হয়, ফলে সেচ বেকারত্বের সমস্যার সমাধানেও সাহায্য করে। মানে ইরিগেশন সিস্টেমটা আমাদের কি করছে, আমরা যারা এখনো কোনো কাজের সাথে যুক্ত হয়নি, তারা কিন্তু এই ব্যবস্থাটার মাধ্যমে কিন্তু কাজ পেয়ে যাচ্ছে। তারপর কি আসছে, তারপরে কি দেখো, নৌকা চলাচল, এই যে বললাম বোট নেভিগেশন, নৌকা চলাচলের জন্য খাল তৈরি করা যেতে পারে। নৌকায় পণ্য পরিবহনের একটি মানে সস্তা মাধ্যম যদি বলা হয়, সস্তা মাধ্যম কেন বলা হচ্ছে, ধরো ট্রান্সপোর্ট, রাস্তায় যদি ট্রান্সপোর্ট করা হয় সেটাতে অনেক কস্টলি হয়, অনেক গাড়ির প্রয়োজন হয়, কিন্তু গাড়ি তো এমনিতেও দরকার হবে, নৌকাতে নিয়ে গেলেও সেটাও তো আমাদের একটা কিছুর মাধ্যমে নিয়ে যেতে হচ্ছে, কিন্তু ধরো যে জ্বালানিটা কিন্তু আমাদের যেগুলো রোডসে নিয়ে যাবো সেখান চাইতে আমার জলপথে জ্বালানি খরচাটা একটু কম হবে, এই হচ্ছে ব্যাপার। আরও কি পরের পয়েন্ট কি আসছে, গ্রামের জনসংখ্যা শহরে স্থানান্তর রোধ করার জন্য ভালো সেচ সুবিধা প্রদানের মাধ্যমে গ্রামে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা যেতে পারে। তো আমরা দেখছি যে গ্রামে জনসংখ্যার যে স্থানান্তরের রোধ কমানো বা সেচ ব্যবস্থা প্রদান, ধরো যারা চাষাবাদ করে কিন্তু সেখানে আমাদের ঠিকঠাকভাবে ইরিগেশন সিস্টেমটা কাজ করছে না, বা ইরিগেশন আমাদের সেখানে শুরুই হয়নি ইরিগেশন সিস্টেম। তো সেখানে কি করছে আমরা, সেখানে যদি সেখানে ইরিগেশন সিস্টেমটাকে চালু করতে পারি, তাহলে ভিলেজেস এরিয়াতে মানে গ্রামের এরিয়াতে অনেক যারা বেকার রয়েছে তাদের কিন্তু কর্মসংস্থানটা সম্ভব। তারা সেখান থেকে ফসল উৎপাদন করবে এবং সেখান থেকে সেগুলো মার্কেটে বিক্রি করবে, সেখান থেকে মানি আর্ন করবে। দ্যাটস ইট, এইটাই এতটাই এনাফ তোমাদের জন্য। মোটামুটি বুঝতে পেরেছো যে প্রথম থেকে যে স্লাইডগুলো পড়ালাম সেগুলো অল্প বিস্তর ভালো করে বোঝার চেষ্টা করো, একদম বাংলাভাবে তোমাদেরকে বোঝানো আছে। যদি তাও মনে হয় যে না বুঝতে পারছি না, তাহলে কি করবে বলো তো, ভিডিওটা রিপিট করো, বারবার 2-3 বার ধরে দেখো, দেখলে আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। বেনিফিটস অফ ইরিগেশন সেরকম মানে একদম যে জটিলভাবে বোঝানো আছে সেরকম নেই, একদম টু দ্য পয়েন্ট করে বুঝিয়েছি। আর যেগুলো পড়ছো তোমরা খাতায় কিন্তু নোট করবে, খাতায় না নোট করলে কিন্তু কাজ হবে না ভাই কিছু। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সকলকে, সবাই ভালো থেকো।